অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশ পুলিশ সংস্কার কমিটির সদস্য সচিব, সাবেক ডিআইজি, একজন প্রতিবাদী কণ্ঠ, নির্লোভ ব্যক্তিত্ব, সাহসী ব্যক্তিত্ব। নির্লোভ সাহসী এই জন্যই বলছি, গত দুঃসময় আমরা পার করেছি, তাই না? উনি হাসিনার সময় আমরা যে সময়গুলো অতিবাহিত করেছি, খুবই দুঃসময়। আমরা তখন কথা বলতে পারি নাই। সেই সময় সাজানো 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়। সেই 21শে আগস্ট গ্রেনেড হামলায় আমার এই ভাই ডিআইজি খান সাইদ হাসান, উনি ঢাকা দক্ষিণের ডিসি ছিলেন। তখন ওনাকে বলা হয়েছিল যে আপনি পুলিশ প্রশাসনের দিক থেকে যে আপনি শুধু বলবেন যে তারেক জি আমাকে বলেছে যে এখানে পুলিশ প্রশাসনের প্রয়োজন নেই, পুলিশ লোকবলের প্রয়োজন নেই, এইটুকুন কথা শুধু বলবেন। এইটুকুন বললেই আর আমাদের অসুবিধা হবে না। আর এই কথাটুকুন বললেই তারেক জিকে জেল দেওয়া বা ফাঁসি দেওয়ার যে সুযোগ তারা সৃষ্টি করে নেবেন। তখন উনি প্রতিবাদ করে বলেছিলেন সেই সময় যে না, আমি মিথ্যা কথা বলে একজন লোকের জীবননাশ হবে, একজন লোকের ফাঁসি হবে, এইটা আমি চাই না, এই মিথ্যা কথা আমি বলতে পারি না। তখন তাকে বলেছিলেন যে আপনি যদি এটা না বলেন তাহলে আপনার চাকরি চলে যাবে, আপনাকে জেল খাটতে হবে। কিন্তু তারপরেও আর যদি এটা বলেন তাহলে আপনাকে পুলিশের আইজিপি করা হবে। আইজিপি আপনারা বোঝেন তো, তাই না? পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা, তাকে পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা বানানো হবে, আইজিপি। কিন্তু সেই নির্লোভতা তাকে ঠাঁই দেয়, লোভ তাকে ঠাঁই দেয় না। তিনি বলেছিলেন যে না, আমি এই মিথ্যা কথা বলতে পারি না। তখন তাকে বলছিল যে আপনার চাকরি চলে যাবে। তারপরে তাকে সাসপেনশনে পাঠানো হয় এবং তার নামে সেই 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা তার উপর দায়ের করা হয়। তারিখ দিয়ে যে কেসে আজ অবধি গত 4 তারিখে আমরা আনন্দ র্যালি করেছি। গত 4 তারিখে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তাদেরকে একদম সম্পূর্ণ নির্দোষ বলে প্রমাণ করে হয়েছে এবং সেখান থেকে নির্দোষ প্রমাণিত হয়েছে। তাহলে এই যে সাজানো গ্রেনেড হামলা মামলা, যে কারণে তার চাকরি চলে গেল, তাকে 4 বছর জেল খাটতে হয়েছে। আমার নেতা দীর্ঘদিন হলো, প্রায় 17-18 বছর হলো দেশের বাইরে কাল যাপন করছেন এই মিথ্যা মামলায়। সেই মিথ্যা মামলায় সাক্ষী না দেওয়ার কারণে তাদেরকে এই দুর্ভোগ পোহাতে হয়েছে। এবং শুধু জেলই খাটেন নাই, তিনি কিন্তু 8 বছর, আমরা যেমন পালিয়ে বেড়াচ্ছি, আমার মা মারা গেছেন, আমি কিন্তু সেইখানে তার কবর জিয়ারত করতে আসতে পারি নাই। এই কুলাঙ্গার হাসিনার দোসর যারা এই এলাকায় যারা ছিল, যারা আমাদেরকে অত্যাচার নির্যাতন করেছে, তাদের কারণে আমার নেতা ডিআইজি খান সাইদ হাসান, তিনিও কিন্তু এই কারণে তার জীবন আরো হুমকির সম্মুখীন ছিল। তিনি গোপনে মানে কোথায় সেই সন্তান সন্ততি, তার স্ত্রী পুত্র কন্যা সকলকে রেখে তিনিও সেই বিভিন্ন জায়গায় গোপনে বিভিন্ন ভাবে সেই কালাতিবাদ করেছিলেন। সেই ডিআইজি খান সাইদ হাসান তিনি আগামীতে আপনাদের কাছে আসবেন, তিনি ধানের শীষ মনোনয়ন নিয়ে আসবেন। তারিখ জিয়া তাকে আশ্বস্ত করেছেন এবং তিনি যদি নির্বাচিত হন তাহলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হবেন ইনশাল্লাহ। এই বাংলাদেশের ইতিহাসে 1972 সালের পর থেকে সিরাজগঞ্জ জেলায় উল্লাপাড়াতে আমরা কখনো মন্ত্রী দেখি নাই। ইনশাল্লাহ আমরা যদি ভাইকে সেই এমপি বানাতে পারি তাহলে অবশ্যই উনি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন। একদম জগতম মন্ত্রী নয়, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হবেন। আমাদের নেতা বিএনপির অহংকার, তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদেরকে ভাইকে আশ্বস্ত করেছেন যে তাকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বানাবেন। কাজেই আপনাদের অনুরোধ করব, তাকে আপনারা সহযোগিতা করবেন, মা বন্ধুদেরকে বুঝাবেন যেন সকলেই তাকে সেই দানের শীষে ভোট দেন। এবং উনি কিন্তু একজন ইসলামভীরু মানুষ। আজকের দিনে উনি দাওয়াতে আসছেন, তারপরে প্রতি সপ্তাহে উনি 2 দিন নফল রোজা করেন। ইসলামকে তিনি অত্যন্ত ভয় করেন। আমরা সকলেই ধর্মভীরু মানুষ, আমরা সকলেই ইসলামকে বিশ্বাস করি। ইসলামী অনুশাসন যেন বাংলাদেশে কায়েম হয়, উনি আমাকে আশ্বস্ত করেছেন যে আমরা যদি সরকারে যাই অবশ্যই বাংলাদেশে ইসলামী অনুশাসন কায়েম করতে যা যা করা দরকার আমরা করব ইনশাল্লাহ। আমরা সকলেই ইসলাম বিশ্বাস করি, ইসলামী অনুশাসন বিশ্বাস করি। আমরা যদি ইসলামী অনুশাসন কায়েম করতে চাই তাহলে অবশ্যই বিএনপিকে ভোট দিতে হবে এবং বিএনপিকে ক্ষমতায় পাঠাতে হবে। আমরা যদি বিএনপিকে ক্ষমতা পাঠাই তাহলে অবশ্যই ইসলামী অনুশাসন কায়েম হবে। যদি আমরা না পাঠাতে পারি তাহলে কিন্তু ইসলামী অনুশাসন কায়েম হবে না, কারণ ক্ষমতায় প্রয়োজন। কাজেই আমরা সকলেই চেষ্টা করব, আমাদের বিএনপি থেকে ভাই আসলে অবশ্যই তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে তাকে সেই পার্লামেন্টে পাঠানোর জন্য ইসলামী আইন কায়েম হয়।
ইসলামী অনুশাসন কায়েম হয়। সুন্দরভাবে হচ্ছে। আর এখন আমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ আজকের যে প্রধান অতিথি, তিনি আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। তিনি ওই যে আমাদের হুজুর একটু আগে বলে গেলেন যে মৃত্যুর পরে আমাদের কি হবে, মৃত্যুর পরে আমরা বেহেশতে যাবো কি যাবো না, এটা নিয়ে আমাদের খুব চিন্তা চেতনা। কিন্তু না, পৃথিবীতে থাকতে, দুনিয়াতে থাকতে আমরা কিভাবে ভালো থাকতে পারি, সেই আলাপ আলোচনা আমার মনে হয় আমার ভাই এখানে কিছুটা করবেন, যে আমরা যাতে পৃথিবীতে দুনিয়াতে ভালো থাকতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি এখন বক্তব্য রাখবেন উল্লাপাড়া কৃতি সন্তান, উল্লাপাড়া স্বর্ণকার গণমানুষের নেতা, জনগণের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব, একজন সৎ সাহসী নেতা।